আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। দেরিতে করে হলেও আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু ঈদের দিনকার ব্লগ নয়, এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ, 9 জিলহজের। তো সেদিন খুব সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা না দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম আর ঈদের প্রস্তুতি হিসাবে কি কি করেছিলাম সব কিছুই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু ঈদের 2 দিন একটু মাছ মাংস বা ভালো জিনিস মাংস টাংস রান্না করা হবে, ভালো খাবার গোস্ত, তো এই জন্য এই ধুন্দুলগুলো তো খেয়ে ফেলতে হবে। আর ধুন্দুলগুলো বড় হয়ে গিয়েছিল, তো আমার ছাদের উপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলা ধুন্দুল হয়েছে। তো ভাবলাম যে ঈদের দিন তো গোস্তই রান্না করব, তো আজকে হচ্ছে ধুন্দুলগুলো পেরে রান্না করে ফেলি। আর দেখা যাবে যে আজকে রান্না না করলে এই ধুন্দুলগুলো একদম বুড়ো হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের জন্য একটি ছোটোখাটো ব্লগ বানাতে চেষ্টা করছিলাম, কিন্তু আজকে আমি এত এত কাজ করছি, সেগুলো একটু একটু করে হচ্ছে ফুটেজ নিয়েছি, আর সেগুলো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতে গিয়েও হচ্ছে একটা মোটামুটি বড় ভিডিও হয়ে গিয়েছে। তো প্লিজ ধৈর্য ধারণ করে সবাই আজকের ব্লগটি দেখে যাবেন। আশা করি আজকের ব্লগটি দেখলে আপনাদের ভালোই লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার আজকের ব্লগটি দেখে আপনাদের কাছে ভালো লাগে। তো আমি আবার ছাদের ওপর থেকে নেমে ক্ষেতের মধ্যে গিয়ে দেখতেছিলাম যে ভেন্ডি গাছের মধ্যে ভেন্ডি হয়ে রয়েছে। তো বলতেছিলাম যে বিকেলের দিকে তুলবো আর না হয় কালকে, কারণ আজকে ঘরের মধ্যে অনেক কাজ, যেহেতু পরের দিনই ঈদ ছিল। তো এই তো ক্ষেতের থেকে হচ্ছে কয়েকটা বরবটি তুলে আনছি। তো আজকে আপনাদের সাথে যে কথাটা বলবো আর কি, এই যে আমার এই কিচেন কেবিনেট যেটাকে বলে বা খাবারের আলমারি, তো এই আলমারিটা হচ্ছে কিনছিলাম আজ থেকে 5 বছর আগে, হচ্ছে 4,000 না জানি 4,500 টাকা দিয়ে হচ্ছে কিনেছিলাম। তো এই কিচেন ক্যাবিনেট হচ্ছে কেনার পর থেকে আজ পর্যন্ত কখনো কোনো দিনও হচ্ছে আমার শাশুড়ি মেয়েটার মধ্যে হচ্ছে আমাকে মানে পরিষ্কার করতে হচ্ছে দেয়নি। তো উনি হচ্ছে সবসময় করে, তো আমি যতদিন করতে চাইছি সবসময়ই হচ্ছে না করছে। সেই 2016 সাল থেকে 2024 সাল আজ পর্যন্ত 9 বছর হয়ে গিয়েছে আমার বিয়ের। তো এই 9 বছরের মধ্যে হচ্ছে একদিনে হচ্ছে ফ্রিজ আর ক্লিন করি নাই, উনি হচ্ছে সবসময় ক্লিন করছে। তো উনি হচ্ছে ভয় পায় যে আমি ক্লিন করতে গেলে সব কিছু নষ্ট করে ফেলবো। আর ওনার যেহেতু অনেক বয়স হয়ে গিয়েছে, তো উনি যতটুকু আমার জন্য করেন ততটুকুই আলহামদুলিল্লাহ। তো এই কিচেন ক্যাবিনেটটা এত বেশি নোংরা হয়ে গিয়েছিল, তো আমি আর সহ্য করতে পারতেছিলাম না। এই জন্যই হচ্ছে আমি আজকে হাত দিয়েছি এটা পরিষ্কার করার জন্য। কত কই যে খানা ডুলচির ওপরে রেগুলার ইউজের যে বাসন প্লেটগুলো আছে, এইগুলা বেসিন থেকে ধুইয়া সিঙ্কের একটা সাইডে এই র্যাকগুলা নিয়া রাইখা দিলে যে ঝরা পানিগুলো আছে চুয়াইয়া চুয়াইয়া, ওই পানিগুলো সিঙ্কের উপরে বা বেসিনের উপরে পড়ে গেলে পরে এটা একটা ন্যাকড়া দিয়া মুছে ফেললেই হয়ে যায়। এই যে খাবারের আলমারির উপরে, এই ক্যাবিনেটের উপরে, এখানে এই ভেজা থালা বাসন বাটি চামিচ এগুলো রাখতে রাখতে এগুলো যে নিগড়াইনা পানিগুলো আছে এগুলো গিয়া এই যে জায়গাগুলো ঝং পড়া যাইতেছে। তো কি আর বলবো, সংসার এখনো আমার হয় নাই। আমার হইলে তো আমার কথা আমার মনের পছন্দ মতো নিয়ে আমি সব কিছু সাজাইতে পারতাম, করতে পারতাম। এখন অন্যের পছন্দ মতন সব কিছু সাজানো লাগে, করা লাগে। এই কিচেন রুম ইউজ করা হয় না, মানে এখানে শুধু ধোয়া পাতলি হয়, রান্না হয় না আর কি। তো এই সাইডে কিন্তু এইভাবে রেখে দিলে পানিগুলো এখানে পড়লে একটা নেকড়া দিয়ে মুচ্ছা এখানে ফালায় দেওয়া যায়। তো ক্যাবিনেটের ডুলচির উপরে রাখতে রাখতে ওইটা ঝং পড়া যাইতেছে। তো এখানে যদি আমি রাখতেও চাই রাখতে পারতাম না। তো যাই হোক, প্লেট বাসনের কথা থাক, আমি হচ্ছে এখন কিচেন ক্যাবিনেটের যে নিচের অংশটা আছে সেটা হচ্ছে খুলে নিতেছি। আর সেটার ভিতরে হচ্ছে অনেকগুলা মশলার বয়ম আছে, এলাচ দারুচিনি মানে গরম মশলার বয়ম, তারপর হচ্ছে একটা এক্সট্রা হাঁড়ি, তারপর বক্স, তারপর ওই যে নুডলসের বা ছাঁকুনি যেটা হচ্ছে কোনো কিছু হচ্ছে
ছাকার জন্য স্ট্রেনার। তো এখানে হচ্ছে একটা পেপার বিছানো ছিল, তো পেপারটা এত বেশি নোংরা হয়ে গিয়েছিল, তো পেপারটা আমি তুলে ফেললাম। আর এটার মধ্যে হচ্ছে ধুলা পড়তে পড়তে হচ্ছে ময়লা জমতে জমতে এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো এই মানে কালো ধুলা পড়তে পড়তে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ধরছি, একদম কালো হয়ে গিয়েছে। তো এটা এত বেশি কষ্ট হয়েছে আমার ক্লিন করতে, কি বলবো। দীর্ঘদিন এটাকে ক্লিন না করার কারণে এটার মধ্যে ধুলা আর মাটি পড়তে পড়তে এটার উপরে হচ্ছে আলাদা একটা আস্তরণী হয়ে গিয়েছে কালো রঙের। সেগুলোকে হচ্ছে আমার গুনার যে জালিগুলা থাকে ওইগুলা দিয়ে হচ্ছে সব ঘষে ঘষে ক্লিন করতে হয়েছে। আর এই যে মশলার জারগুলা, এগুলাও হচ্ছে যে রিফিল মানে থাকতে থাকতেই আবার রিফিল করে ফেলে, থাকতে থাকতেই আবার রিফিল করে ফেলে। এই জন্য হচ্ছে আর এই বক্সগুলাও হচ্ছে আর ধোয়া যায় না। তো এই তো আমি হচ্ছে সবগুলা বক্স থেকে যে মশলাগুলো আছে এগুলো সব ঢেলে নিতেছি, সবগুলা বক্স আমি হচ্ছে ধুয়ে নিব, এত বেশি ময়লা হয়ে গেছে তো যা বলার বাহিরে। তো এই একটা জিনিস কনডেন্স মিল্কের ডিব্বা, ঝং পইরা কি হয়েছে, আর এটার ভিতরে কি থুইয়া দিছে, ঔষধের ছেঁড়া কাগজের টুকরা। আর এটার এত বছর পর্যন্ত আইয়া উঠতে দেখতেছি। হ্যাঁ, এই দুইটা কাগজের টুকরা এটার ভিতরে ভইরা এই কোনাত রেখা দিছে। কোনো মানি হয় এগুলার? নিচের তাক থেকে হচ্ছে আমি সমস্ত মশলার জারগুলো হচ্ছে বের করে নিছি, আর হাঁড়ি পাতিলগুলোও বের করে নিছি। আর এখন এটার উপরের তাক থেকে হচ্ছে আমি হলুদের গুঁড়ার হলুদ, মরিচ, লবণ, ডাল, তারপর ছোলা বুট। আপনারা তো অনেকেই হচ্ছে কিচেন রুম দেখান যে কিভাবে অর্গানাইজ করছেন, কিন্তু আমাদের সবার ঘরে কিন্তু এক্সট্রা ডাল, চাল, চিনি, তেল, লবণ এগুলা থাকে, কিন্তু এই এক্সট্রা জিনিসগুলো, অতিরিক্ত জিনিসগুলো কোথায় রাখেন সেগুলো কিন্তু অনেকেই হচ্ছে শেয়ার করে না। তো এইগুলো শেয়ার না করলে আসলে আমরা আইডিয়া পাবো কোথা থেকে? তো যাই হোক, এখান থেকেও হচ্ছে আমি সবগুলা বয়াম হচ্ছে বের করে নিছি। তারপর হচ্ছে এই পেপারটা তুলে নিব, একদম দেখতেই পাচ্ছেন একদম নোংরা হয়ে রয়েছে। তো আমি ডালের বয়ামগুলো আর ইয়ার বয়ামগুলোও হচ্ছে তুলে নিছি। তারপর এই বয়ামগুলো হচ্ছে আর আমি ধুই নাই, এই বয়ামগুলো হচ্ছে আমি যে মশারির যে নেটের কাপড়গুলো থাকে ওইগুলোর মধ্যে হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে হচ্ছে মুছে দিছি। তো তারপর হচ্ছে আমি পেপারগুলো তুলে নিছি, আর তারপর হচ্ছে আমি এটাকে হচ্ছে ভালো করে একটা শুকনা কাপড় দিয়ে হচ্ছে মুছে নিয়েছি। আর এটা হচ্ছে একদম ওপরের তাক, তো এখানের মধ্যেও হচ্ছে কয়েকটা পাতিলা রেখে দিছে। তো এগুলা হচ্ছে একদমই ধরা যায় না, ইউজ করা যায় না। এই যে দুইটা পাতিলা, সরা, তারপর ছাকনি, তারপর হচ্ছে বক্সগুলা, এগুলাও কিন্তু ইউজ করা হয় না। তো এখানে দেখা যায় যে এই বক্স আর হাঁড়িগুলা রাখার জন্য আমরা মানে এগুলা, এই বক্স আর হাঁড়িগুলা এখানে রাখার জন্য দেখা গেছে যে আমরা যে রেগুলার হচ্ছে প্রতিদিন আমরা চা খাই, তো এই চা খাওয়ার যে কাপগুলো আছে এগুলো হচ্ছে এখানে জায়গা হয় না, একদম ঠেসাঠেসি করে একটার উপরে একটা রাখতে হয়। তো এই তো আমি সমস্ত মশলার জারগুলা ধুয়ে ফেলছি। আমার অনেক প্রিয় প্রিয় আপু আছে যাদের ব্লগ হচ্ছে আমি দেখি, তাদের মশলার জারগুলা কত কিউট। আর যাই হোক, আমার যা আছে তা নিয়েই আমি হচ্ছে সুখী, আলহামদুলিল্লাহ। আমরা তো মধ্যবিত্ত, আর মধ্যবিত্ত সংসারের এই পুরনো ফার্নিচারগুলা যতই ঘষা মাজা করা হোক না কেন, এগুলো তো আর নতুন হবে না। তারপরেও ঘষা মাজা করে একটু সুন্দর রাখার চেষ্টা করি। কিচেন ক্যাবিনেট হচ্ছে শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করার পর, ধুলাবালি একদম ঝাড়ার পর, আর মশলার বক্সগুলো হচ্ছে ধুয়ে রেখে আসার পর আমার চোখ গেল ফ্রিজের যেই পার্টটাতে ধরে হচ্ছে আমরা ফ্রিজটা ওপেন করি, তো সেই পার্টের মধ্যে হচ্ছে একদম কালো কালো হয়ে রয়েছে। তো ওইগুলো হচ্ছে আমি শুকনা একটা কাপড় হচ্ছে ভিজিয়ে নিছি। আর তার আগে হচ্ছে আমি যে পার্টগুলো আছে যেগুলো ধরে হচ্ছে মানে ফ্রিজটা ওপেন করা হয়, খোলা হয়, তো সেখানে হচ্ছে অনেকগুলা মানে কালো কালো হয়েছিল। তো আমি একটা গুনার জ্বালিয়ে নিয়ে একদম আস্তে আস্তে করে আলতো হাতে এগুলো হচ্ছে পরিষ্কার করে নিছি। তো তারপর হচ্ছে আমি কাপড়টা দিয়ে ফ্রিজের পার্টটা পুরো হচ্ছে মুছে নিয়েছি। আর এই যে ফ্রিজের উপরের অংশটা, এটার মধ্যে হচ্ছে এত এত ধুলাবালু জমছিল, তো আমি হচ্ছে লাগাল পাচ্ছিলাম না। আর ঘরের তখন এমন কিছু ছিল না যে আমি ওটার উপরে হচ্ছে উঠে দাঁড়িয়ে হচ্ছে ক্লিন করব। তো যাই হোক, ফ্রিজের বাহিরের অংশ যতগুলো ছিল সবগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে আমি কিচেন ক্যাবিনেটটা হচ্ছে ওই যে কালো ধুলাবালু পড়তে পড়তে একদম কালো রং হয়ে গেছে। এই যে একটা রং টিয়া কালার বা কি কালার বলে এটাকে, আমি আসলে ওইরকমভাবে কালারও চিনি না। আপনারা তো ভিডিওতে দেখে বুঝতেই পারতেছেন কি পরিমাণ হচ্ছে ধুলাবালু ময়লা হয়েছে। তো কিচেন ক্যাবিনেটটা সম্পূর্ণ হচ্ছে আমি এরকম গুনার মধ্যে ভীম সাবান ভরিয়ে তারপর হচ্ছে আমি ক্লিন করে নিছি। তো তারপর কিন্তু আমি ফ্রিজের যে ওপরের অংশটা ছিল, এটা হচ্ছে মা 1 সপ্তাহ আগে ক্লিন করছে উপরের অংশটা, এই জন্য এটার মধ্যে বেশি ময়লা ছিল না। তো ফ্রিজটা পরিষ্কার করার জন্য আমি আরও একটা কাপড়
নিয়ে চলে আসি। তারপর হচ্ছে ফ্রিজের ওপরে যেই কয়েক প্যাকেট হচ্ছে মাছ মাংস বা আদা রসুন ছিল, তো সেগুলোকে হচ্ছে আমি একটা বোলের মধ্যে করে রেখে দিয়েছি, বেসিনের উপরে নিয়ে রেখে দিয়ে আসছি। আর এখন হচ্ছে ওই তো ফ্রিজের লাইন হচ্ছে অফ করে দিছি যাতে বরফগুলা গলে যায়। তো উপরের থেকে হচ্ছে আমি বরফগুলা ফেলে দিছি। আর এই তো নিচের যে পোর্শনটা আছে এটা হচ্ছে আমি এখন ভালো করে পরিষ্কার করে নিব। আর ওই যে পানি পড়তেছে এটা হচ্ছে বরফ গলা পানি। তো আমার মতন মানে এই ফ্রিজটা আর কত বছর হয়ে গেছে, 2007 সালে মে মাসে আপনাদের ভাইয়া যখন বিদেশ গিয়েছিল, তার জীবনের প্রথম মাসের মানে বিদেশ গিয়ে যে প্রথম কাজটা করছিল সেই প্রথম মাসের বেতন দিয়ে হচ্ছে এই ফ্রিজটা কিনা, সে আমাকে বলছে। তো প্রায় অনেক বছর হয়ে গিয়েছে, সেই 2007 সাল থেকে 2024 সাল, 18 বছর হয়ে গিয়েছে ফ্রিজটার। তো এখন তো অনেক নতুন নতুন প্রযুক্তির হচ্ছে ফ্রিজ বের হয়ে গিয়েছে। আর এই ফ্রিজের হচ্ছে পার্টটাও কিন্তু পুরা হচ্ছে ভেঙে গেছে। তো এটা হচ্ছে একটা সিটকানির মাধ্যমে হচ্ছে লাগানো থাকে। তো আমি ফ্রিজের যে উপরের ডয়ারগুলা ছিল, র্যাকগুলা ছিল, এগুলো হচ্ছে আমি সব পরিষ্কার করে নিছি। আর এত বেশি নোংরা হয়েছিল ফ্রিজের এই নিচের অংশটা, বিশ্বাস করেন। তো আমার বিয়ে হয়েছে 9 বছর, এই 9 বছরের মধ্যে কোনোদিনও আমার শাশুড়ি মা হচ্ছে আমাকে হাত দিতে দেয় নাই, মানে ফ্রিজ ক্লিন করার হচ্ছে অনুমতি দেয় নাই। তো উনি হচ্ছে সবসময় ক্লিন করে, আমি ক্লিন করতে গেলে নাকি নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত জায়গায় যে কত রকমের দাগ হয়ে রয়েছে। আর এই কালো দাগগুলা তো অনেক দিন ধরে ছিল। তো এই কালো দাগগুলা হচ্ছে আমি শুকনা কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে কয়েকবার করে হচ্ছে মুছেছি, তারপরে হচ্ছে পরিষ্কার হচ্ছিল না। তারপর হচ্ছে আমি ভীম সাবান দিয়ে হচ্ছে একটা যেই মশারির নেটগুলা থাকে ওইগুলা দিয়ে হচ্ছে আমি প্লেট বাসন মাজি, তারপর হচ্ছে কিচেনের কাউন্টারটা পরিষ্কার করি। তো ওইখান থেকে একটা হচ্ছে ন্যাকড়া এনে হচ্ছে আমি এরকম করে ভীম সাবান দিয়ে আর সাথে হচ্ছে একটু সোডা দিয়ে হচ্ছে তারপর হচ্ছে আমি এই জায়গাটা একদম পরিষ্কার করে ফেলেছি। দেখেন একদম কালো হয়ে দাগ পড়ে হচ্ছে কুৎসিত হয়েছিল। তো এই জায়গাটা একদম ফকফকা করে ফেলেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন হলুদ রঙের 3টা দাগ, এটা হচ্ছে অনেক ঘষা মাজা করছি কিন্তু এটা হচ্ছে ক্লিন হচ্ছে না। তো ফ্রিজের ওপরের অংশটাও হচ্ছে একদম ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মানে দেখা যাচ্ছে একদম পরিষ্কার। আর নিচের ফ্রিজটাও একদম ক্লিন করে নিয়েছি, শুধু হচ্ছে এই ওই যে ডয়ার খোলা নামার জন্য যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে হালকা একটু হলুদের মতন দাগ হয়েছিল। তো অনেকবার ক্লিন করছি, সাবান দিয়ে হচ্ছে একবার পুরাটা মাজি মানে ঘষার পর হচ্ছে একটা কাপড় দিয়ে আবার সেটা পরিষ্কার করছি, তারপর আবার সাবান দিয়ে মেজে রেখে আবার হচ্ছে আরেকটা কাপড় দিয়ে পরিষ্কার করছি। এখন হচ্ছে র্যাকগুলো বিছিয়ে নিছি, র্যাকের উপরে হচ্ছে কাপড় বিছিয়ে নিছি। আর এই তো আমার খাবারের যেই আলমারিটা ছিল, তো ওনার কথা মতোই হচ্ছে এখানে আবারও হচ্ছে থালা বাসনগুলো রেখে দিছি। তো এই তো এখান থেকে হচ্ছে ওপরের যে তাকটা ছিল এটার মধ্যে যে অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল, এই হাঁড়ি পাতিলগুলো হচ্ছে আমি সরায়ে একদম হচ্ছে নিচের তাকে রেখে দিছি। এটার মধ্যে তো প্রথম তাকের মধ্যে তো জায়গাই ছিল না, তো এখন কত জায়গা আছে। আর এই তো মাঝখানে প্রথম ওপরের পাটটার মধ্যে 2টা তাক আর নিচের পাটটার মধ্যে 2টা তাক। তো আমি এখানে হচ্ছে নতুন যে ব্যাগ থাকে ওইগুলা বিছাই নিছি, আর নতুন যে পেপার আছে ওইগুলা বিছাই নিছি। তো এখানে হচ্ছে আমি হাঁড়ি 2টা ধোয়া হয় নাই, হাঁড়ি 2টাও হচ্ছে আবার ধুইব, তো মনে ছিল না, বক্স টক্স সব কিছু ধুয়ে রেখে আসছি। তো এই তো আমার ফ্রিজ ধোয়া হয়েছে, তারপর হচ্ছে হয়েছে, তো অনেক কিছু ধুয়ে হচ্ছে রেখে দিয়ে আসছি। তো তারপর হচ্ছে মানে মশলার যে জারগুলা ছিল এইগুলা ধুইছি, তো আবার হচ্ছে এগুলা শুকিয়ে মুছে তারপর হচ্ছে মশলাগুলো ভরে তারপর কিন্তু রেখে আরেকবার দেখিয়ে দিব যদি সুযোগ পাই, নাকি দেখাইছি নাকি দেখাই নাই, শর্ট নিছি নাকি নেই নাই মনে নাই। তারপর কিন্তু আমি হচ্ছে মশলা সমস্ত জারগুলোকে হচ্ছে ভালো করে ধুয়ে তারপর শুকনা কাপড় দিয়ে মুছে তারপর হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে রাখছিলাম, পরবর্তীতে কোনো এক ব্লগে দেখিয়ে দিব। আর আজকে হচ্ছে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, আমি তো আরাফার দিন রোজা ছিলাম, কিন্তু আমার ঘরের তো আর কেউ রোজা ছিল না, ওদের জন্য তো রান্নাবান্না করতে হবে। তো সেই সকাল 8:30 থেকে হচ্ছে আমি 11:45 পর্যন্ত শুধু এই কিচেন কেবিনেট আর হচ্ছে আর ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার সময় চলে গেছে। তো দেখতেই তো পেয়েছিলেন কি পরিমাণ নোংরা হয়েছিল। তো আমাদের মধ্যবিত্ত পরিবারের ঈদ বলতে আসলে কুরবানির ঈদ বলতে ওইরকম কিছুই না। অন্যান্য দিন আমাদের যেরকম কাটে কুরবানির ঈদের দিনও হচ্ছে আমাদের ওই রকমই কাটে। 3 বছর ধরে কুরবানি দিতে পারতেছি না, আর সবসময়ই হচ্ছে কুরবানি দেওয়া হয়। তো আমার বাবার বাড়িতেও হচ্ছে কুরবানি দেওয়া হয়। তো এই তো আমাদের বাড়িতে হচ্ছে 3 বছর ধরে আপনাদের ভাইয়া বিদেশ প্রবাস থেকে চলে আসার পর এখন কিন্তু আর কুরবানি দেওয়ার মতন সামর্থ্য নেই। তবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এরকম সামর্থ্য না হয় যে আমরা
মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা ফ্রিজ ভরার উদ্দেশ্যে কুরবানি দিতেছি। আমাদের জন্য এরকম সামর্থ্য হয় যেন ছোট একটা খাসি আমরা কুরবানি দিতে পারি, সেটা যেন আল্লাহর উদ্দেশ্যে হয়, গরিব দুস্থ অসহায় মিসকিন মানুষের জন্য হয়। আর এই তো এখানে হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভেজে হচ্ছে পুঁটি মাছ দিয়ে তরকারি রান্না করা হবে। আর এই তো ক্ষেতের থেকে যে 4-5টা বরবটি তুলে আনছিলাম সেগুলাও হচ্ছে কাঁকরোল আর আলুর সাথে হচ্ছে দিয়ে দিয়েছি। আমার আজকের এই ব্লগের সাথে আপনারা যারা এখনো পর্যন্ত আছেন, আমি জানি আজকের ব্লগটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে আমি অনেক কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে গিয়ে হচ্ছে আসলে যত গোপন কথা থাকে সেগুলো কিন্তু বের হয়ে আসে। আসলে কোনো কিছু হাইড করি না, যা সত্য তাই আমি বলি। আমার এখানে মানে মিথ্যা কথা বলতে একদমই আমার ভালো লাগে না। আর এই ঈদ এর আনন্দ এখন আর আমার কাছে লাগে না, আবার মানে কেমন জানি লাগে। ঈদ আসলে একটা ভালো লাগে, আবার হচ্ছে খারাপও লাগে। মানে কুরবানি দিতে পারতেছি না, এটা একটা কারণ। তারপর হচ্ছে আরও কত কারণ, যার হচ্ছে মানে বিয়ের এত বছর হয়ে গেছে। যাই হোক, ওইসব কথা আর না বলি। এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে একটা তরকারি রান্না করব। তো মাছ তো ভেজেই রেখেছি, অর্ধেক মাছ দিয়ে হচ্ছে কাঁকরোলের তরকারি রান্না করছি আর অর্ধেক মাছ দিয়ে হচ্ছে ধুন্দুল তরকারি রান্না করব। ধুন্দুলটা হচ্ছে কষিয়ে বসাই দিছি, পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে একটু আদা রসুনের বাটা, তারপর ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে দিয়েছি ধুন্দুল। আর ধুন্দুল দিয়ে ঢেকে দিয়েছিলাম। ধুন্দুল থেকে অনেক পানি উঠেছে, ধুন্দুল যেহেতু পানি জাতীয় সবজি। আর এই তো তারপর হচ্ছে মাছগুলো দিয়ে নামিয়ে নিছি, তারপর হচ্ছে ভাত রান্না করে নিছি। আর এখানে হচ্ছে শীতল শুটকি হচ্ছে ভেজে নিতেছি বড়া বানানোর জন্য। তো শীতল শুটকি হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে নিব। আমার হচ্ছে সেদিনকে একদমই সময় ছিল না, এই জন্য হচ্ছে আমি এরকমভাবে হচ্ছে শুটকির বড়াটা বানাইছিলাম। তো তেলের মধ্যে যখন শুটকিটাকে ভাজা ভাজা করা হয় তখন কিন্তু কাঁটাটা হচ্ছে আলাদা হয়ে যায়। কাঁটাটা আলাদা করে ফেলে দিতে হবে, না হলে কিন্তু মুখের মধ্যে লাগলে কিন্তু গলার মধ্যে বিঁধবে। কাঁটাগুলো অনেক শক্ত হয় এই শুটকির। দেখতেই পাচ্ছেন শুটকিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ, একটু তেল দিয়ে হচ্ছে একটা মানে একটা কি বলবো, একটু 1-2 মিনিটের মতন হচ্ছে একটু হালকা ভেজে নিছি। তারপর এই তো পাতার মধ্যে ভরে নিতেছি। কিভাবে ভরলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে শুটকির বড়া বানালে হচ্ছে বিশ্বাস করেন আমার এত ভালো লাগে খেতে। তো আমি তো রোজা ছিলাম, তো এই জন্য হচ্ছে সন্ধ্যার পরে খাইছি আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের ঈদ কেমন কাটলো, কোথায় ঈদ কাটালেন, বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে, গ্রামে না শহরে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আপনাদের ভাইয়াকে হচ্ছে আমি এখন খাওয়াচ্ছি, তারপরও আরও অনেক কাজ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।